কায়ানের কেবিন থেকে প্রায় ছুটে বেরিয়ে যখন সারা লিফটের সামনে এসে দাঁড়ালো, তখন তার পুরো শরীর কাঁপছে। বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করেও সে পারছে না। যেন 16 তলার এই পুরো ফ্লোরের বাতাস আচমকা ভারী হয়ে গেছে। কায়ানের শেষ কথাগুলো, সেখানে তা আপনার বেশ প্রাণখোলা হাসি দেখছিলাম, আর আমার কেবিনে আসতেই আপনি এতটা যান্ত্রিক হয়ে গেলেন, তার কানের ভেতর তীরের মতো বিঁধছে। লোকটা কি তবে সত্যি দুপুরের খাবার ঘরে তাদের লক্ষ্য করছিল? আদিবের সাথে তার কথা বলা, হাসা, সব কিছু এই কঠিন মানুষটার নজর এড়ায়নি? আর সেই ক্ষোভেই কি সে বিকেলের সভায় আদিবের এমন নিখুঁত প্রজেক্টটা এক ঝটকায় বাতিল করে দিল? সারার মনে হলো কায়ানের চশমার আড়ালে থাকা সেই চোখ দুটোতে আজ কোনো দাপ্তরিক শাসন ছিল না। সেখানে ছিল এক তীব্র, অবাধ্য এবং ব্যাকুল অধিকারবোধ। কিন্তু কেন? কায়ান কবির কায়ানের মতো একজন শীর্ষ ব্যবসায়ী কেন একজন সাধারণ ডিভোর্সি ও এক বাচ্চার মা এমন এমপ্লয়ির ওপর এমন অদ্ভুত অধিকার খাটাতে চাইবেন? লিফটের আয়নায় নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সারা নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে সে একলা লড়ছে এই দুনিয়ার। তার নিজের বলতে কেবলই তার 4 বছরের রিদান। আর কেউ না থাকুক, নিজের আত্মসম্মানটুকু তো তার নিজের। কায়ান তাকে আর 10টা সাধারণ মেয়ের মতো ভাবলে ভুল করবেন। সে এখানে নিজের যোগ্যতায় কাজ করতে এসেছে, কারো খামখেয়ালিপনার শিকার হতে নয়। ঝমঝমিয়ে নামা বৃষ্টির মাঝেই সারা যখন তার 3 তলার রুমের ছোট্ট ফ্ল্যাটটিতে ফিরল, তখন চারপাশটা একদম নিস্তব্ধ। সারার এই শূন্য ঘরে ফেরার পর রোজকার নিয়মেই তিথির মা এসে রিদানকে নিজের কাছে রেখে যান। আজ অবশ্য বৃষ্টি বেশি হওয়ায় তিথি নিজেই রিদানকে তার মায়ের বাসা থেকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে। সারা ঘরে ব্যাগটা রেখে দ্রুত পায়ে ফ্ল্যাটে তিথিদের দরজায় নক করল। দরজা খুলতে রিদান দৌড়ে এসে সারার পা জড়িয়ে ধরল। আম্মু, তুমি এত দেরি করলে কেন? আজকে তো বৃষ্টি হচ্ছে, কায়ান আঙ্কেল কি আবার আসবে? রিদানের মুখে কায়ান আঙ্কেল নামটা শুনে সারার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। যে মানুষটা এক দুপুরে এই ঘরে এসে রিদানকে পরম স্নেহে কোলে তুলে নিয়েছিল, সেই একই মানুষ আজ অফিসে তাকে এভাবে অপদস্থ করল। সারা রিদানকে কোলে তুলে নিয়ে তিথিকে মাকে বিনীতভাবে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরে নিয়ে এলো। রিদানকে কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। মায়ের আঁচল বা বাবার ছায়া যাদের মাথায় থাকে না, তাদের লড়াইটা যে কত একলা, তা মা বাবা থাকলে হয়তো বোঝা যেত না। পরদিন সকালে অফিসের আবহাওয়াটা অন্য দিনের চেয়েও বেশি থমথমে ছিল। সিওর ফ্লোরে পা রাখতে সারা দেখল সবাই বেশ নিচু গলায় ফিসফিস করে কথা বলছে। বিকেলে সেই ঘটনার পর আদিব আজ সকাল থেকেই নিজের ডেস্কে বসে নতুন করে প্রজেক্টের নকশা তৈরি করতে শুরু করেছে। তার মুখে সেই চেনা চটপটে হাসিটা আজ উধাও। সেখানে কেবল এক ক্লান্ত পেশাদারের ব্যস্ততা। সারা নিজের ডেস্কে বসে ল্যাপটপ অন করতে অনিক ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ালো। অনিকের মুখে এক গম্ভীর দুশ্চিন্তার রেখা। সে এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলল, সারা, আজ সকাল থেকে স্যারের মেজাজ আরও চওড়া। একটু আগে একটা ফাইলের সামান্য ভুলের জন্য ফাইন্যান্স হেডকে রীতিমতো ধমকে কেবিন থেকে বের করে দিয়েছেন। তুই আজ একটু সাবধানে থাকিস। সারা ফাইলের পাতা উল্টাতে উল্টাতে শান্ত গলায় বলল, আমি আমার কাজ ঠিকঠাক করছি অনিক। নিয়মের বাইরে আমি কিছু করি না, তাই ভয়েরও কিছু নেই। ঠিক সকাল 11টা নাগাদ কায়ানের কেবিনের দরজা খুলে গেল। কায়ান আজ পরে এসেছে একটি কুচকুচে কালো রঙের স্যুট, শার্ট আর কালো টাই। তার ব্ল্যাক ব্রাশ করা চুল আর চশমার আড়ালে চোখ দুটোতে এক রাজকীয় গাম্ভীর্য। সে করিডোর ধরে হেঁটে সরাসরি সারার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। তার চেনা তীব্র পারফিউমের সুবাস পেতেই সারা টপিক থাইমে মাথা তুলল। কায়ান সারার দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও আনুষ্ঠানিক গলায় বলল, মিস সারা, আগামী পরশু আমাদের সিলেট জোনের রিসোর্ট প্রজেক্টের সাইট ভিজিট আছে। আর্কিটেক্ট টিম আর ইনভেস্টরদের সাথে সিও হিসেবে আমিও সেখানে সশরীরে উপস্থিত থাকব। যেহেতু আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই এই 3 দিনের ট্যুরে আপনাকেও আমাদের সাথে সিলেট যেতে হবে।
আজ বিকেলের মধ্যে আপনার আর মিস্টার আদিবের যাতায়াত এবং হোটেলের বুকিং কনফার্ম করে ফাইলটা আমার টেবিলে পাঠাবেন। কায়ানের মুখে সিলেট ট্যুর এবং আদিবের নাম একসাথে শুনে সারার হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। সে চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কায়ানের চোখের দিকে তাকালো। সারার মনে মনে ভাবল, এই অফিসিয়াল ট্যুরে বলা নেই কওয়া নেই এই লোকটা কী করতে চেয়েছে। সারা এবার আর দমে গেল না। সে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে বলল, আই অ্যাম সরি স্যার, আমি এই অফিসিয়াল ট্যুরে আপনার সাথে সিলেট যেতে পারবো না। সারার মুখে সরাসরি এমন প্রত্যাখ্যান শুনে কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। অফিসের কোনো কর্মচারী তার সিদ্ধান্তের ওপর এভাবে না বলার সাহস আজ পর্যন্ত দেখায়নি। ফ্লোরের অন্য কর্মচারীরাও সারার এই দুঃসাহস দেখে স্তব্ধ হয়ে গেলেন। কায়ান সারার টেবিলের ওপর একটু ঝুঁকে নিচু কিন্তু অত্যন্ত বিপজ্জনক গলায় বলল, ক্যান আই আস্ক দ্য রিজন মিস সারা? কায়ান গ্রুপের নিয়মানুযায়ী সিওর নির্দেশে যে কোনো অফিসিয়াল ট্যুরে যাওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে, যেখানে আপনি আমার পার্সোনাল পিএ। আপনি কি নিজের দায়িত্ব এড়াতে চাচ্ছেন? সারা কায়ানের চোখের দিকে সোজা তাকিয়ে শান্ত কিন্তু অটল গলায় জবাব দিল, আমি দায়িত্ব এড়াচ্ছি না স্যার, কিন্তু রিদান অফিস টাইমে ও অতিথির মায়ের কাছে থাকলেও বারবার ঢাকার বাইরে 3 দিনের জন্য তাকে একা রেখে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দুনিয়ার আমার ওই একটা সন্তান ছাড়া আর কেউ নেই। একজন মা হিসেবে ওই আমার প্রথম দায়িত্ব। এর জন্য যদি আমাকে চাকরি ছাড়তে হয় আমি তাতেও প্রস্তুত। সারার এই স্পষ্ট অভিভাবকহীন একলা লড়ার গল্প তার আর আত্মসম্মানবোধে ভরা জবাবটা কায়ানের বুকের ভেতর এক তীব্র আঘাত করল। সে আশা করেনি যে সারা তার আদেশের জবাবে নিজে চাকরি ছেড়ে দেওয়ার কথা এভাবে সবার সামনে বলে ফেলবে। কিন্তু তার চেয়েও বড় কথা, রিদানকে একা রেখে যাওয়া সম্ভব নয়। সারার এই কথাটা শোনার সাথেই কায়ানের চোখের সামনে রিদানের সেই নিষ্পাপ গোল গোল মুখটা ভেসে উঠল। সেই দুপুরে রিদান যেভাবে তার কোল ঘেঁষে বসে গল্প শুনছিল, সেই স্মৃতিটা কায়ানের ভেতরের কঠিন খোলসটাকে মুহূর্তের মধ্যে চুরমার করে দিল। রিদানের প্রতি এক অদ্ভুত ব্যাখ্যাতীত মায়া কায়ানকে গ্রাস করল। কায়ান টেবিলের ওপর থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার চোয়ালের শক্ত ভাবটা কিছুটা নরম হলো, তবে চোখের গাম্ভীর্য কমল না। সে সারার দিকে তাকিয়ে 1 সেকেন্ড নীরব থেকে শান্ত কিন্তু অকাট্য গলায় বলল, তাহলে রিদানকেও সাথে নিয়ে চলুন। কায়ানের এই আকস্মিক প্রস্তাবে সারা এতটাই স্তব্ধ হয়ে গেল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। পুরো ফ্লোরের অন্য কর্মচারীরাও নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। রায়ান কবির কায়ান অফিসের কোনো কর্মচারীর বাচ্চার জন্য ট্যুরের নিয়ম বদলে দিচ্ছেন? সারা আমতা আমতা করে বলল, স্যার, কিন্তু অফিসিয়াল ট্যুরে তাকে কথা শেষ করতে না দিয়ে কায়ান গম্ভীর গলায় বলল, অফিসিয়াল ট্যুর তো কি এর আগে কি যায়নি রিদান? এটা কি আপনার চিন্তা করতে হবে না? তার যাতায়াত এবং রিসোর্টে থাকার সমস্ত খরচ কায়ান গ্রুপ বহন করবে। আশা করি এবার সিলেট যেতে আপনার আর কোনো আপত্তি থাকবে না মিস সারা। সারার চোখের দিকে শেষবারের মতো তাকিয়ে কায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। হনহন করে নিজের কেবিনের দিকে হেঁটে চলে গেল। সারা এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে চেয়ারে ধপ করে বসে পড়ল। কায়ানের এই রূপটা সে একদমই আশা করেনি। লোকটা একদিকে যেমন কঠোর, অন্যদিকে রিদানের জন্য এই গোপন মায়া সারাকে এক চরম দোটানায় ফেলে দিল। সে কি তবে সত্যিই রিদানকে নিয়ে কায়ান আর আদিবের সাথে সিলেট যাবে? কায়ানের কেবিনের দরজাটা যখন বন্ধ হলো তখন সারা নিজের ডেস্কে এসে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বসল। 16 তলার করিডরের বাতাস যেন এখনও কায়ানের সেই ভারী কণ্ঠস্বরে থমথমে করছে। লোকটার ওপর জমে থাকা এক আকাশ ক্ষোভ আর অভিমান এক মুহূর্তে কেমন যেন ওলটপালট হয়ে গেল। কায়ান যে রিদানের কথা শুনে নিজের জেদ ধরে না রেখে ওকে সাথে নেওয়ার কথা বলবে তা সারা ভাবেনি। অবশ্য এর আগেও তো অফিসের কাজে কায়ান নিজে যেচে রিদানকে তাদের সাথে গাজীপুর নিয়ে গিয়েছিল। রিদানের প্রতি কায়ানের এই অবাধ্য মায়া আর অদ্ভুত টান সারাকে এক গভীর ভাবনায় ফেলে দিল। বিকেলের দিকে যাতায়াত ও হোটেলের বুকিংয়ের ফাইলটা রেডি করে সারা যখন কায়ানের কেবিনে গেল তখনও তার ভেতরে এক তীব্র জড়তা। কায়ান তখন চশমাটা চোখের সামনে থেকে সরিয়ে ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কী যেন দেখছিল।
তার মুখটা পাথরের মতো গম্ভীর। সারা ধীর পায়ে ভেতরে ঢুকে টেবিলের ওপর ফাইলটা রেখে অত্যন্ত পেশাদার গলায় বলল, স্যার, সিলেট ট্যুরের সমস্ত বুকিং কমপ্লিট। মিস্টার আদিব এবং বাকি আর্কিটেক্ট টিমের মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে, আর আপনার পার্সোনাল কার সকাল 6:30টায় রেডি থাকবে। রিদানের নাম কোম্পানির ডিপার্টমেন্ট পলিসির বিশেষ অনুমতিতে এন্ট্রি করা হয়েছে। কায়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সারার দিকে তাকালো। তার তীক্ষ্ণ চোখ দুটোতে তখনও সেই চেনা গাম্ভীর্য আর অভিজাত্য। সে চেয়ারে হেলান দিয়ে বসে অত্যন্ত ঠান্ডা ও নিচু স্বরে বলল, কাজের জায়গায় আমি কোনো খামখেয়ালিপনা পছন্দ করি না, মিস সারা। সেটা আপনি খুব ভালো করেই জানেন। সিলেটে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা থাকবেন, তাই কোম্পানির ডেকোরম মেইনটেইন করাটা আপনার প্রধান দায়িত্ব। আর রিদানও যেহেতু এর আগেও গাজীপুরে আমাদের সাথে অফিসিয়াল ট্যুরে গিয়েছে, তাই ওর ট্যুর অ্যারেঞ্জমেন্ট নিয়ে অ্যাডমিন ডিপার্টমেন্ট কোনো প্রশ্ন তুলবে না। সো প্রিপেয়ার ইয়োরসেলফ। পরশু সকালে আমরা রওনা হচ্ছি। কায়ানের এই অহংকারী অথচ শুষ্ক কেয়ারিং ভাবটা দেখে সারা মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। লোকটা মুখে নিজেকে যতই কঠোর দেখাক না কেন, কাজের আড়ালে সে যে রিদানের জন্য নিয়মটা সহজ করে দিয়েছে তা স্পষ্ট। সারা আর কথা না বাড়িয়ে একটা ছোট নোট দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ট্যুরের আগের দিন রাতটা সারার কাটল চরম ব্যস্ততায়। নিজের চেয়েও বেশি গোছাতে হলো রিদানের জামাকাপড়, ওর প্রিয় খেলনা আর প্রয়োজনীয় ওষুধপত্র। তিথি রাতে সারার ঘরে এসে ব্যাগ গোছাতে সাহায্য করতে করতে চোখ বড় বড় করে বলল, বারে, কায়ান স্যার তো দেখি রিদানকে বেশ ভালোই ভালোবাসে ফেলেছেন। গাজীপুরের পর এবার এক লাফে সিলেট। তবে একটা কথা মাথায় রাখিস সারা, আদিব কিন্তু ছেলে হিসেবে ভীষণ ভালো আর জেন্টল। ও সিলেটে তোদের খুব টেক কেয়ার করবে। সারা তিথির দিকে তাকিয়ে একটা মলিন হাসল। আদিবের ভালো হওয়াটা কায়ানের কেন সহ হয় না, সেই প্রশ্নের উত্তর সারা এখনো খুঁজে পাচ্ছে না। তবে তার মনে এর জন্য এক অজানা আশঙ্কা কাজ করছে। এই 3 দিনের সিলেট ট্যুর যেন তাদের তিনজনের জীবনের সমীকরণটা চিরতরে বদলে দিতে চলছে। পরদিন সকাল 6:30। ঢাকার আকাশটা আজ বেশ পরিষ্কার। ভোরের মিষ্টি আলোয় চারপাশটা ঝলমল করছে। অফিসের সামনে কায়ানের কালো রঙের দামি প্রাডো গাড়িটা স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে অনিক আর আদিব দাঁড়িয়ে কথা বলছিল। আদিবের পরনে আজ হালকা নীল রঙের ক্যাজুয়াল ফর্মাল শার্ট আর প্যান্ট। চোখে সানগ্লাস, তবে বেশ চনমনে দেখাচ্ছে। ঠিক তখনই সিএনজি থেকে নামল সারা। পরনে তার চিরায়ত মার্জিত ফর্মাল 3 পিস, চুলগুলো পেছনে পনিটেল করা। তার কোলে ঘুমন্ত 4 বছরের রিদান। আদিব সারাকে দেখে বেশ উচ্ছ্বসিত হয়ে এগিয়ে গেল, কিন্তু সারার কোলে একটা ফুটফুটে বাচ্চাকে ঘুমিয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হলো। আদিব উৎসুক চোখে জিজ্ঞেস করল, গুড মর্নিং মিস সারা, আপনার কোলে এটাকে? সারা মৃদু হেসে মাথা নাড়ল। মিস্টার আদিব, ও আমার ছেলে রিদান। আদিব যেন আকাশ থেকে পড়ল। সে চোখ বড় বড় করে বলল, আপনার ছেলে? ওয়াও, মাশাআল্লাহ, খুব কিউট তো ও। কিন্তু ও আমাদের সাথে সিলেটে যাচ্ছে? কায়ান স্যার কি পারমিশন দিয়েছেন? সারা বিনীতভাবে বলল, হ্যাঁ, আসলে স্যারের বিশেষ অনুমতিতেই ওকে সাথে নিতে পারছি। আদিব বেশ মুগ্ধ হয়ে বলল, খুব ভালো হলো। ট্যুরে একটা বাচ্চা থাকলে মন ভালো থাকে। দিন মিস সারা, বাচ্চা কোলে নিয়ে ট্রাভেল ব্যাগ টানতে আপনার কষ্ট হবে। রিদানের ব্যাগটা আমার কাছে দিন, আমি ওনার গাড়িতে রেখে দিচ্ছি। আদিব অত্যন্ত ভদ্রতার সাথে সারার হাত থেকে রিদানের ছোট্ট ট্রাভেল ব্যাগটা নিজের হাতে তুলে নিল। আদিবের কথা শেষ হওয়ার আগেই প্রোটো গাড়ির পেছনের কাঁচটা ধীরে ধীরে নিচে নেমে গেল। ভেতরের সিটে বসে আছে কায়ান কাবির রায়ান। পরনে তার নেভি ব্লু প্লোড শার্ট, চোখে কালো সানগ্লাস। তার চোয়াল শক্ত, চোখ দুটো সানগ্লাসের আড়ালে থাকলেও আদিবের এই কৌতূহল এবং সারার সাথে রিদানকে নিজে এত সহজ কথোপকথন যে তাকে আবারও জ্বালিয়ে তুলছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কায়ান অত্যন্ত গম্ভীর এবং ভারী গলায় বলল, মিস্টার আদিব, আপনার টিম নিয়ে মাইক্রোবাস ছাড়ার সময় হয়ে গেছে। আপনি এখনও এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? কায়ান গ্রুপের সময়ের মূল্য সবচেয়ে বেশি, সেটা আশা করি ভুলে যাননি। আদিব কায়ানের মেজাজ বুঝে একটু অপ্রস্তুত হয়ে হাসল।
আই অ্যাম সরি স্যার, আমি এখনই রওনা হচ্ছি। মিস সারা, সিলেটে দেখা হবে। আদিব সারাকে একটা চমৎকার স্মাইল দিয়ে নিজের মাইক্রোবাসের দিকে চলে গেল। কায়ান ওপর থেকে আদিবের সেই হাসির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলে সারা যখন রিদানকে নিয়ে পেছনের সিটে বসলো, তখন ভেতরের আবহাওয়াটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। কায়ান আর সারার মাঝখানে কেবল ঘুমন্ত রিদান শুয়ে আছে। গাড়ি স্টার্ট দিয়ে হাইওয়ের দিকে এগোতে লাগলো। জানালার বাইরে ঢাকার চেনা দালান কোঠা পেছনে ফেলে গাড়ি যখন এক্সপ্রেসওয়েতে উঠল, তখন কায়ান হঠাৎ সানগ্লাসটা খুলে সারার দিকে তাকালো। সারা তখন জানালার বাইরে তাকিয়েছিল। কায়ান রিদানের চুলে আলতো করে হাত বোলাতে বোলাতে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, মিস্টার আদিবের সাথে আপনার কমফোর্ট জোনটা বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে দেখছি মিস সারা। নিজের পার্সোনাল লাইফের গল্প কি অফিসের সবার সাথে এভাবেই শেয়ার করেন? কায়ানের এই সরাসরি এবং তীব্র ইঙ্গিতপূর্ণ কথার সারার মুখটা অপমানে লাল হয়ে উঠল। সে আর চুপ থাকতে পারল না। সে কায়ানের দিকে সোজা তাকিয়ে কাঁপানো গলায় বলল, মিস্টার আদিব জাস্ট কৌতূহল থেকে জিজ্ঞেস করেছিলেন স্যার। আর উনি একজন জেন্টলম্যান। বাচ্চার ব্যাগটা এগিয়ে নিয়ে শুধু সৌজন্য দেখিয়েছেন। আর আপনি সব কিছুর মধ্যে এত সস্তা ইঙ্গিত কেন খুঁজছেন স্যার? আমি আপনার অফিসের পিএ হতে পারি, কিন্তু আমার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। সারার এই উত্তর শুনে কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে গাড়ির পেছনের সিটে সারার আরও কাছাকাছি এসে বসল, আর তার তীব্র পুরুষালী পারফিউমের সুবাস আর ভারী অভয়ের সারাকে যেন এক প্রকার কোণঠাসা করে ফেলল। কায়ান কড়া গলায় বলল, সস্তা ইঙ্গিত নয় মিস সারা, এটা আমার সতর্কতা। মনে রাখবেন, আপনি কায়ান গ্রুপের সিইওর সাথে ট্রাভেল করছেন। আপনার যে কোনো আচরণ কোম্পানির রেপুটেশন নষ্ট করতে পারে। সারা মুখ ফিরিয়ে নিল। তার চোখের কোণে এক ফোঁটা জল এসে জমা হলো। এই মানুষটা এত নিষ্ঠুর, এত দ্বিচারী কীভাবে হতে পারে? একটু আগে কেবিনে সে কাজের দোহাই দিয়ে রিদানকে অনুমতি দিল, আর এখন গাড়িতে একা পেতেই তাকে এভাবে অপমান করছে। ঠিক তখনই রিদান ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠল এবং কায়ানের শার্টের হাতাটা তার ছোট ছোট হাত দিয়ে খপ করে ধরে কায়ানের কোলের ওপর মাথাটা রেখে দিল। রিদানের এই আলতো স্পর্শে কায়ানের ভেতরের সমস্ত রাগ আর অহংকার যেন এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে স্তব্ধ হয়ে রিদানের দিকে তাকিয়ে রইল, আর সারা চোখ মুছে জানালার বাইরে চেয়ে রইল। হাইওয়ে মসৃণ পথ ধরে কায়ানের দামি গাড়িটা যখন শ্রীমঙ্গলের চায়ের বাগানের আঁকাবাঁকা রাস্তায় এসে প্রবেশ করল, তখন দুপুরের রোদ কিছুটা ম্লান হয়ে এসেছে। জানালার বাইরে মাইলের পর মাইল সবুজ চায়ের বাগান যেন এক মায়াবী কর্পোরেটের মতো বিছানো। কিন্তু গাড়ির ভেতরের থমথমে নীরবতা একটুও কমেনি। সারা পুরোটা পথ জানালার বাইরে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। তার ভেতরের অভিমান আর ক্ষোভ তখনও শান্ত হয়নি। কায়ান তাকে যেভাবে মিস্টার আদিবের সৌজন্য নিয়ে সস্তা ইঙ্গিত করল, সেই অপমানটা সে ভুলতে পারছিল না। অথচ কায়ানের ডান হাতের হাতাটা তখনও রিদানের সেই ছোট ছোট আঙুলগুলো দিয়ে শক্ত করে আঁকড়ে ধরা। কায়ান পুরোটা পথ নিজের হাতটা এক ফোঁটাও নাড়ায়নি, পাছে রিদানের ঘুম ভেঙে যায়। লোকটার এই দ্বিমুখী আচরণ সারাকে এক গভীর ধাঁধায় ফেলে দেয়। যে মানুষটা একটা বাচ্চার ঘুমের জন্য নিজের এত বড় অহংকার বিসর্জন দিয়ে ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকতে পারে, সে অন্য একটা মানুষের আত্মসম্মানে আঘাত করতে গিয়ে একটু দ্বিধা করে না কিভাবে? বিকেলের দিকে গাড়ি এসে পৌঁছালো সিলেটের লালাখালের কাছে নবনির্মিত কায়ান ইকো রিসর্টে। পাহাড় আর নীল জলের কোল ঘেঁষে গড়ে ওঠা এই লাক্সারি রিসর্টটি এক দেখাতেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। গাড়ি থামাতেই কায়ানের ড্রাইভার এসে দরজা খুলে দিল। রিদান ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। সে চোখ ডলতে ডলতে জানালার বাইরে বিশাল রিসর্ট আর সবুজ পাহাড় দেখে খুশিতে চিৎকার করে উঠল, ওয়াও আম্মু, দেখো কত সুন্দর বাড়ি, আমরা এখানে থাকবো? সারা রিদানকে কোলে নিয়ে নামতে নামতে মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, আমরা এখানেই থাকবো। গাড়ি থেকে নামতেই কায়ান তার সানগ্লাসটা চোখে পড়ে নিল। তার সেই চেনা রাজকীয় গাম্ভীর্য আবারও তার অবয়বে ফিরে এসেছে। ঠিক তখনই পেছনের মাইক্রোবাস থেকে আর্কিটেক্ট টিম আর আদিব নেমে এলো। আদিব সারা আর রিদানকে দেখে বেশ চনমনে পায়ে এগিয়ে এলো। আদিব রিদানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, হ্যালো চ্যাম্পিয়ন,
তোমার ঘুম ভেঙেছে? আমি আদিব আঙ্কেল। রিদান প্রথমে একটু লজ্জা পেয়ে সারার ঘাড়ের কাছে মুখ লুকায়, কিন্তু আদিবের পকেট থেকে একটা চকলেট বের হতেই তার চোখ দুটো চকচক করে উঠল। সে হাত বাড়িয়ে চকলেটটা নিয়ে মিষ্টি করে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। আদিব হেসে সারার দিকে তাকিয়ে বলল, মিস সারা, জার্নিতে খুব কষ্ট হয়নি তো? আপনি রিদানকে নিয়ে রিসর্টের কটেজে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিন। আজ তো আর কোনো অফিসিয়াল মিটিং নেই। স্যার বলেছেন আজ সবাই রেস্ট নেবে। কাল সকাল থেকে সাইট ভিজিট শুরু। সারা মাথা নেড়ে সায় দিতে যাবে, ঠিক তখনই পাশ থেকে কায়ানের বরফ শীতল কণ্ঠস্বর শোনা গেল, মিস্টার আদিব, আপনার টিমের থাকার ব্যবস্থা মেইন ব্লকের 3rd ফ্লোরে করা হয়েছে। আপনি সেখানে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিন। আর মিস সারা। কায়ান সানগ্লাসের আড়াল থেকেই সারার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, আপনার কটেজে আমার ভিআইপি সুইটের ঠিক পাশের ব্লকে। আপনার ল্যাপটপ আর আজকের ফাইলগুলো রেডি রাখবেন। সন্ধ্যায় আমার কিছু ড্রাফট চেক করার আছে। আদিব কায়ানের এই অতিরিক্ত দাপ্তরিক কড়াকড়ি দেখে মনে মনে কিছুটা অবাক হলেও মুখে কিছু বলল না। সে সারাকে একটা ছোট্ট হাসি দিয়ে নিজের টিমের দিকে চলে গেল। রিসর্টের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। সারাকে যে কটেজটা দেওয়া হয়েছে তার বারান্দা থেকে সরাসরি লালাখালের নীল জল আর দূরের খাসিয়ারা পাহাড় দেখা যায়। সারা ফ্রেশ হয়ে রিদানকে একটা হালকা নীল রঙের টি-শার্ট আর হাফ প্যান্ট পরিয়ে দিল। রিদান বারান্দায় দাঁড়িয়ে প্রজাপতি দেখছিল আর খুশিতে হাততালি দিচ্ছিল। সন্ধ্যা নামতেই রিসর্টের চারপাশের আলোকসজ্জা জ্বলে উঠল। পাহাড়ের কোল থেকে এক হিমেল হাওয়া এসে সারার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। সারা যখন ল্যাপটপ আর ফাইলটা নিয়ে কায়ানের ভিআইপি সুইটের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন রিদান নাছোড়বান্দা, সেও মায়ের সাথে যাবে। অগত্যা রিদানকে সাথে নিতেই হলো। কায়ানের সুইটের দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর গলা শোনা গেল, কাম ইন। সারা ভেতরে ঢুকে দেখল কায়ান তার ফর্মাল পোলো শার্ট বদলে একটা আরামদায়ক কালো টি-শার্ট আর ট্রাউজার পরে সোফায় বসে আছে। তার চোখে চশমা, ল্যাপটপে কিছু একটা টাইপ করছে। কেবিনের মৃদু আলোয় তাকে অন্য দিনের চেয়ে একটু আলাদা, কিছুটা সহজ দেখাচ্ছিল। সারা টেবিলের ওপর ফাইলটা রেখে বলল, স্যার, কালকের সাইট ভিজিটের শিডিউল আর ইনভেস্টের প্রোফাইল ফাইল করা আছে। কায়ান ল্যাপটপ থেকে চোখ তুলে সারার দিকে তাকালো। সারা আজ একটি সাধারণ মেরুন রঙের কুর্তি আর কালো লেগিংস পরেছে। চুলে কোনো বাঁধন নেই। কায়ানের চোখ দুটো এক মুহূর্তের জন্য সারার সেই খোলা চুলের ওপর আটকে গেল, কিন্তু সে নিজের ভাব গোপন করে অত্যন্ত শান্ত গলায় বলল, হোটেল বুকিং আর লোকাল ট্রান্সপোর্টের ডিটেলসগুলো কি রিচেক করেছেন? সারা কিছু বলার আগেই রিদান কায়ানের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সে কায়ানের সোফার হাতাটা ধরে বড় বড় চোখে তাকিয়ে বলল, কায়ান আঙ্কেল, তুমি এখানেও ল্যাপটপ নিয়ে খেলছো? চলো না, বাইরে কত সুন্দর লাইট জ্বলছে, আমরা একটু ঘুরি। সারার বুকটা ধক করে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে রিদানের হাত ধরে বলল, রিদান, দুষ্টুমি করে না বাবা। আঙ্কেল অফিসের কাজ করছেন তো। চলো আমরা কটেজে যাই। থাক, ওকে থাক, আসতে দিন মিস সারা। কায়ানের আচমকা এই নরম কণ্ঠস্বরে সারা স্তব্ধ হয়ে গেল। কায়ান ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে রিদানের দিকে হাত বাড়িয়ে দিল। রিদান এক মুহূর্ত দেরি না করে কায়ানের কোলে উঠে বসল। কায়ান রিদানের পিঠে হাত বুলিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, আঙ্কেল, তো এখন বাইরে যেতে পারবো না লিটল চ্যাম্প, তবে তুমি চাইলে আমার এই ল্যাপটপে একটা কার্টুন দেখতে পারো। দেখবে? রিদান খুশিতে মাথা নাড়ল। হ্যাঁ, মিকি মাউস দেখব। কায়ান অত্যন্ত যত্ন সহকারে ল্যাপটপে কার্টুন চালিয়ে সেটা রিদানের সামনে সেট করে দিল। সারা এক কোণায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। তার চোখের সামনে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট টাইকুন রায়ান কবির কায়ান যেন উধাও হয়ে গেছে। সেখানে বসে আছে অন্য পুরুষ, যার বুকের ভেতর একটা বাচ্চার জন্য অফুরন্ত ভালোবাসা লুকিয়ে আছে। কার্টুন দেখতে দেখতে রিদান যখন মগ্ন, তখন কায়ান সোফা থেকে উঠে ধীর পায়ে সারার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার সেই চেনা পুরুষালী পারফিউমের সুবাস সারার চেতনাকে অবশ করে দিতে চাইল। কায়ান সারার চোখের দিকে সরাসরি তাকিয়ে এক মুহূর্ত নীরব রইল। তার চোখ দুটোতে এক তীব্র অবাধ্য টান। সে অত্যন্ত নিচু, বরফ শীতল, কিন্তু এক অদ্ভুত ধমকের সুরে বলল, মিস্টার আদিব আহমেদকে কায়ান গ্রুপের একজন দক্ষ আর্কিটেক্ট হিসেবে আমি যথেষ্ট সুযোগ দিই,
মিস সারা, কিন্তু তার মানে এই নয় যে তিনি অফিসের কাজের বাইরে গিয়ে অতিরিক্ত সৌজন্য দেখানোর স্পর্ধা পাবেন। সারা কায়ানের এই অপ্রত্যাশিত কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, উনি জাস্ট রিদানের ব্যাগটা, আই ডোন্ট কেয়ার ও কী করেছে। কায়ান সারার কথা মাঝপথে থামিয়ে দিয়ে আরও এক কদম এগিয়ে এলো। তার চশমার আড়ালের চোখ দুটো তখন যেন কোনো এক গোপন আক্রোশে জ্বলছে। সে নিচু ও ভারী গলায় বলল, অফিসের কাজের বাইরে কার সাথে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে সেটা আশা করি আপনার মতো একজন বুদ্ধিমতী মেয়েকে আমার আলাদা করে শিখিয়ে দিতে হবে না, বিশেষ করে যখন ট্যুরে আপনার সাথে রিদান আছে এবং রিদানের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি এই মুহূর্তে আমার। কায়ান নিজের মনের আসল অনুভূতিটা ঈর্ষা, কঠোর প্রফেশনাল কথার আড়ালে লুকিয়ে ফেলল বটে, কিন্তু তার চোখে সেই ব্যাকুল অস্থির চাহনি আর সারার একদম কাছে এসে দাঁড়ানোর ভঙ্গিটা সারার পুরো শরীরকে কাঁপিয়ে দিল। সারা বুঝতে পারল, কায়ান মুখে যাই বলুক না কেন, আদিবের প্রতি তার এই রাগটা কোনো অফিসিয়াল নিয়ম নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত এক অধিকারবোধ। রায়ান কবির কায়ান যেন কিছুতেই আদিবের সাথে সারার এই সহজ মেলবন্ধন সহ করতে পারছে না। সারা স্তব্ধ হয়ে কায়ানের সেই অহংকারী অথচ ভেতরে ভেতরে অস্থির চোখের দিকে তাকিয়ে রইল। মেঘলা সিলেটের এই শান্ত সন্ধ্যায় কটেজের এই বন্ধ ঘরে মনস্তাত্ত্বিক নীরব যুদ্ধ শুরু হলো। তা আগামী দিনের কোন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে? চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের একটি রিয়্যাক্ট, একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের রিয়্যাক্টের আশায়, কমেন্টের আশায় রইলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প সম্পর্কে আপনাদের গঠনমূলক বক্তব্য এবং মন্তব্য অবশ্যই করবেন, তাহলে আমরা আরও অনুপ্রাণিত হই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।